সুরক্ষা ফোরামের সভাপতি। তো স্যারের কাছে আমি জানতে চাইবো স্যার, এই মুহূর্তে আপনাদের কি কি কর্মসূচি আছে এ সম্পর্কে আমাদেরকে একটু বলেন স্যার। ধন্যবাদ। আসলে আমাদের এই সংগঠনটা করার পিছনে কতগুলো ফ্যাক্টর কাজ করেছে। সেটা হচ্ছে, দেখেন আমাদের এই সংগঠনের নাম দেখলেই আপনারা বুঝতে পারবেন, শিক্ষক সুরক্ষা ফোরাম। এইটা আসলে গতানুগতিক অন্যান্য যে শিক্ষক সংগঠন আছে, আমাদের কার্যক্রম ঠিক সেই রকম না। হ্যাঁ, আমাদের কার্যক্রমটা একটু আলাদা। যেরকম আমরা জি জি। প্রায় দেখতাম বা এখনো আছে বা চলছে যে শিক্ষকরা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে। সেটা হতে পারে আহ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তি, ক্ষমতাশীল ব্যক্তি বা মাসলম্যান যারা, তারা বিভিন্নভাবে জি প্রেশার ক্রিয়েট করে, হেনস্থ করার চেষ্টা করে। কখনো কখনো ম্যানেজিং কমিটি, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি, এমনকি কখনো কখনো ছাত্ররাও টিচারদেরকে হেনস্থ করার চেষ্টা করে, তাদের শারীরিকভাবে মানসিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করে। কখনো কখনো আম, লঘু অপরাধে বড় ধরনের শাস্তি দেওয়া হয় ম্যানেজিং কমিটি কর্তৃক। কখনো কখনো বিনা কারণে চাকরিচ্যুত করা হয়, বা ম্যানেজিং কমিটি বা স্থানীয় ব্যক্তিদেরকে মন জুগিয়ে চলতে না পারার কারণে তাদেরকে চাকরিচ্যুত করা হয়। হ্যাঁ, এবং আহ, বাংলাদেশের বহু জায়গায় আমরা ফেসবুক পত্রিকা বিভিন্নভাবে দেখেছি যে বহু শিক্ষকদেরকে লাঞ্ছিত করা হচ্ছে এবং করা হয়েছে। তো এইগুলো দেখে আমরা একটা সংগঠন করলাম। সেটা হচ্ছে যে শিক্ষকরা লাঞ্ছিত হওয়ার পরেও বা চাকরিচ্যুত হওয়ার পরেও, নির্যাতিত হওয়ার পরেও তারা বিচার পায় না, বা বিচার চাওয়ার মতো শক্তি তাদের অনেক সময় থাকে না। হ্যাঁ, তারা আইনের আশ্রয় নেয় না। জি জি। হ্যাঁ, বা আইনের আশ্রয় নিতে সাহস পায় না, বা সেই সেই আইনের কি কি আইন আছে, বা তাদেরকে সুরক্ষার জন্য কি কি ধারা আছে, আইনের যে বেরিয়ে ক্ষেত্র আছে, সেটাও অনেক সময় তারা জানে না। তা আমরা চাচ্ছি যে শিক্ষকদের একটা আইনের সহায়তা দেওয়া, আইনগত সহায়তা। যে কাউকে যদি অবৈধভাবে বা ছোটখাটো অপরাধে বা মন জগিয়ে চলতে না পারার কারণে কাউকে যদি চাকরিচ্যুত করা হয়, কাউকে যদি লাঞ্ছিত করা হয়, নির্যাতিত করা হয়, হ্যাঁ, ফিজিক্যাল অ্যাসাল্ট করা হয়, মালট্রিট করা হয়, তো সেক্ষেত্রে তার পক্ষে আমরা আইনগত সহায়তা দেব। আমরা এই জন্য একটা আইনজীবীদের প্যানেল, আমাদের প্যানেল আইনজীবী আছে বেশ কয়েকজন, জজ কোর্ট সহ সুপ্রিম কোর্ট, হাইকোর্টের, এবং আম, তাদের মাধ্যমে আমরা আইনগত সহায়তা দেওয়ার চেষ্টা করি। তো দুঃখের বিষয় হচ্ছে অনেক ক্ষেত্রেই আমরা যোগাযোগ করি, কিন্তু শেষ পর্যন্ত শিক্ষকরা ভয় পায়, আইনগত সহায়তা নিতে চায় না। তারপরেও আমরা নিতে চায় না স্যার। হ্যাঁ, এক্ষেত্রে স্যার অনেক সমস্যা আছে, হয়তো তারা চাকুরির ভয় করে যে চাকরির ক্ষেত্রে কোনো সমস্যা হয় কিনা। তো স্যার, এই শিক্ষক সুরক্ষা ফোরাম কত সালে স্যার এটা প্রতিষ্ঠিত হয়েছে স্যার? তো স্যারের কাছে আমরা পরে আসবো। তো এ পর্যায়ে আমি চলে যাব আমাদের মাদ্রাসা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শামসুজ্জামান স্যারের কাছে। তো স্যারের কাছে আমি জানতে চাইবো যে স্যার, একেবারে কান্ট্রি, একেবারে দেশের সবচেয়ে মূল আলোচ্য বিষয় বর্তমানে শিক্ষকদের যেটা চলতেছে স্যার, সেটা হলো যে এই মুহূর্তে স্যার সাউন্ডটা স্কুল ডিস্টার্ব কলেজ করছে অলরেডি। কি? স্যার শুনতে পাচ্ছি তো স্যার। জি জি, শুনছেন স্যার? ঠিক আছে। হ্যাঁ, শুনতে পাচ্ছি, হ্যাঁ কিন্তু মাঝে স্যার। মাঝে একটু মানে বাফারিং হচ্ছে। আচ্ছা। তো স্যার, আপনার কাছে জানতে চাইবো স্যার একেবারে প্রথমেই যে আপনার পূর্বের কর্মস্থল এবং কোথায় কোথায় চাকরি করেছেন, মাদ্রাসা অধিদপ্তরে কত সালে যোগ দিলেন স্যার, এই সম্পর্কে একটু বলেন স্যার। ধন্যবাদ। আমি শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি শিক্ষাবার্তা.com-কে এরকম চমৎকার একটি আয়োজন করার জন্য, এবং আমাকে এই আয়োজনে অংশগ্রহণের সুযোগ দানের জন্য। আমি বিসিএস শিক্ষা ক্যাডারের একজন সদস্য। 2006 সালে আমি 26তম বিসিএস এর মাধ্যমে চাকরি শুরু করি চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজ, নোয়াখালীতে। সেখানে আমি দীর্ঘ প্রায় 3.5 বছর চাকরি করেছি।
তারপরে 2008-এর নভেম্বরে আমি বেগম বদরুন্নেসা সরকারি কলেজে এসেছি। সেখান থেকে প্রমোশন পেয়ে আমি গেলাম ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে। 2016 সালের জুন মাসে, জুনের সম্ভবত 2 তারিখ আমি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে ডেপুটি ডাইরেক্টর ফিনান্স হিসেবে যোগদান করি। তার আগে আমার বেসরকারি কলেজে চাকরির সুযোগ হয়েছিল আরো 4 বছর। ঢাকারই একটা বেসরকারি কলেজে চাকরি করেছি। এই সব মিলে শিক্ষকতা পেশা দীর্ঘ প্রায় 20 বছর। হ্যাঁ স্যার, তো আপনি তো দীর্ঘদিন শিক্ষকতা পেশায় আছেন, অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন শিক্ষকতা পেশা থেকে স্যার। তো যেমন পেশা শিক্ষকতা, এখন আপাতত ডেপুটেশনে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে আছি। আর জি স্যার, জি। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে যোগদানের আগে এই মাদ্রাসা শিক্ষা সম্পর্কে আমার আসলে তেমন ধারণাও ছিল না। মাদ্রাসা সেক্টর যে একটা বিশাল সেক্টর, এবং এখানে সরকার একটা বিশাল পরিমাণ অর্থ ইনভেস্ট করছে বা ব্যয় করছেন, এই বিষয়টা সম্পর্কে আমার ধারণা ছিল না। এবং এখানে বিশাল পরিমাণ প্রচুর শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এখানে নিয়োজিত আছেন, এবং ছাত্র সংখ্যাও প্রায় অসংখ্য। যদি আমি একটু তথ্য দিতে চাই, তাহলে বিষয়টি দাঁড়াচ্ছে এরকম যে বাংলাদেশে বর্তমানে মোট মাদ্রাসার সংখ্যা হচ্ছে প্রায় ৯,২৭৮টি। বিশাল সংখ্যা কিন্তু এটা। এবং এর মধ্যে শিক্ষক কাজ করেন প্রায় ১,২০,০০০ শিক্ষক, এবং ছাত্র সংখ্যাটা আরো রীতিমতো প্রচুর, প্রায় ২৫ লক্ষ ছাত্রছাত্রী মাদ্রাসাতে পড়াশোনা করছে। এই ৭,৯৭৮টি মাদ্রাসার মধ্যে আমরা এই মে মাসের পর্যন্ত এমপিভুক্ত ছিল ৭,৬২৪টি মাদ্রাসা। মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ, ইচ্ছায় এবং মাননীয় শিক্ষামন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় দীর্ঘ 10 বছর পরে ২৯শে এপ্রিল আরো 499টি মাদ্রাসাকে এমপিভুক্ত করার জন্য সরকার জিও জারি করে। সরি, 557টি। প্রথম পর্যায়ে ছিল 557টি মাদ্রাসা, তার মধ্যে যাচাই বাছাই মাদ্রাসা বাদ পড়েছে, এবং সর্বশেষ এমপিভুক্তির জন্য জিও প্রকাশ করে 499। আমরা দেখছি যে বর্তমান সরকার শিক্ষক এবং শিক্ষা বান্ধব সরকার। এখানে শিক্ষা সেক্টরে মাননীয় প্রধানমন্ত্রীর বিশাল আগ্রহ, এবং এই খাতে সরকার প্রচুর, আপনারা খেয়াল করে দেখবেন যে এই বছরও বাজেটে সর্বোচ্চ বরাদ্দ রেখেছেন শিক্ষা খাতে। এবং আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী অত্যন্ত বিচক্ষণ এবং চৌকস একজন শিক্ষামন্ত্রী আমরা পেয়েছি। মাননীয় শিক্ষামন্ত্রীর সার্বক্ষণিক তদারকিতে শিক্ষা সেক্টর দিন দিন এগিয়ে যাচ্ছে, এবং বিশেষ করে মাদ্রাসা সেক্টরে মাননীয় শিক্ষামন্ত্রীর সমান আগ্রহ রয়েছে, যে কারণে মাননীয় শিক্ষামন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধান আমাদের মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ এবং আমাদের বিশেষ করে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক মহোদয়, তিনি সরকারের একজন অতিরিক্ত সচিব, তার বিচক্ষণ নেতৃত্বে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর মাদ্রাসা সেক্টরে কর্মরত শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা এবং সর্বোপরি ছাত্রছাত্রীদের কল্যাণে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ধন্যবাদ স্যার, আপনার কাছে আবার আসবো স্যার। তো আমি একটু চলে যাব ফয়সাল শামীম স্যারের কাছে জানতে চাইবো স্যার, আপনার এই শিক্ষক সুরক্ষা ফ্রম এটা কত সালে স্যার প্রতিষ্ঠিত হয়েছে স্যার, এবং সারা দেশে এর শাখা আছে কিনা স্যার? ধন্যবাদ আপনাকে। আসলে শিক্ষক সুরক্ষা ফোরাম এটা খুব একটা পুরানো সংগঠন নয়। হ্যাঁ, গত বছরই আমাদের এই সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে। আর আমি আপনাকে প্রথমেই বলেছি যে গতানুগতিক
যে শিক্ষক সংগঠন স্যার একটু নেট প্রবলেম হচ্ছে মনে হয় স্যার। নেট প্রবলেম হচ্ছে, জি। শামীম স্যার শুনতে পাচ্ছি না আপনাকে। আমরা শামীম স্যারকে হ্যাঁ ডিসকানেক্ট এবং করছি। হ্যাঁ শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ জি, স্যার জি, এবার জি, শুনছি স্যার, বলেন। হ্যাঁ বলতেছিলাম যে আমাদের সংগঠনটা অন্যান্য জি। শিক্ষক সংগঠন থেকে একটু আলাদা, অর্থাৎ গতানুগতিক নয়। হ্যাঁ আমরা জি মূলত স্যার। কোনো শিক্ষক কর্মচারী যদি কোনো অবিচারের সম্মুখীন হয়, ইনজাস্টিস হয়, হ্যাঁ সেক্ষেত্রে তাকে আইনগত সহায়তা দিয়ে থাকি। এই জন্য সমস্ত বাংলাদেশে আমাদের আহ, আমাদের শাখা থাকার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটা একটা কেন্দ্রীয় কেন্দ্র থেকে এটা নিয়ন্ত্রণ করা হয়। যে কোনো শিক্ষক যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে বা আমরা যদি জানতে পাই, আমরা নিজেরাও স্বতঃপ্রণোদিত হয়ে আমি তার সঙ্গে যোগাযোগ করি এবং ব্যবস্থা নেই। সুতরাং আমাদের সমস্ত দেশব্যাপী কোনো শাখা নাই, আর শাখা করার কোনো ইচ্ছাও আমাদের নাই। আর দ্বিতীয় হলো আমরা আহ, শিক্ষকদের নিয়ে কাজ করছি এবং আহ, আমরা চাচ্ছি যে যেন শিক্ষকদের জীবনযাত্রার মান উন্নয়ন হয় এবং তাদের সুখে দুঃখে আমরা যেন তাদের পাশে থাকতে পারতে পারি। আহ, আর যে আরেকটা কাজ আমরা করছি সেটা হচ্ছে যে আমাদের একটা সাংবাদিক বা গণমাধ্যম ব্যক্তিদের সাথে আমরা একটা সম্পূর্ণ সবসময় একটা লিয়াজও মেনটেন করি। হ্যাঁ বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো ভাবে যদি কোনো শিক্ষক কর্মচারী নির্যাতিত হয়, সেক্ষেত্রে আমরা সেই ঘটনাটা মিডিয়ার সামনে আনার চেষ্টা করি, যাতে সেটা সবার দৃষ্টিগোচর হয়। এবং আমরা দেখবেন যখনই কোনো বিষয়, কোনো অবিচার, নির্যাতন গণমাধ্যমে আসে, তখন ওই 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 শিক্ষক বা কর্মচারী বা ওই ব্যক্তি একটা খুব দ্রুত একটা বিচার পেয়ে যায়। এই জন্য আমরা আমাদের এই সংগঠনের সাথে সব ধরনের সাংবাদিক, হ্যাঁ সাথে পত্রিকা, নিউজ মিডিয়া, এরপরে সব ধরনের সংবাদ মাধ্যমের সাথে আমাদের একটা খুব সুসম্পর্ক আছে। আমরা চাই এর মাধ্যমে আমরা সবার সাথে যোগাযোগ রেখে এবং বিভিন্ন সমস্যাগুলো সবার নজরে আনা এবং এভাবে তাদেরকে হেল্প করা। ধন্যবাদ। তো ধন্যবাদ স্যার এই আপনাকে। পর্যন্ত আপনারা কতজন ভুক্তভোগী শিক্ষকদের সমস্যার দেখভাল করছেন বা সমাধান করছেন? হ্যাঁ আমরা প্রায় 100-র উপরে শিক্ষকদের সমস্যা আমরা দেখভাল করছি এবং তাদের আইনগত সহায়তা দিছি এবং আমরা যোগাযোগ করেছি কয়েক হাজার। হ্যাঁ বিভিন্ন আমরা আমরা নিজেরা তাদের সঙ্গে যোগাযোগ করেছি, পত্রিকার মাধ্যমে খবর শুনে বা কোনো ব্যক্তির মাধ্যমে খবর শুনে আমরা তার সঙ্গে যোগাযোগ করেছি। কিন্তু অনেক ক্ষেত্রেই শিক্ষকরা বা কর্মচারীরা আইনগত সহায়তাটা নিতে চায় না, তারা ভয় পায়। হ্যাঁ তারা স্থানীয় মাসলম্যান কমিটি, তারপরে উচ্চ পদস্থ কর্মকর্তা বা যারা আছে তাদেরকে তারা 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 ডাইরেক্ট বলে যে এই দলে বাস করে কুমিরের সাথে সংগ্রাম করা কঠিন তাদের জন্য। এই শিক্ষকদের অবস্থা আজকে সমাজে আমি অনেক অবনতি দেখতে পাচ্ছি। হ্যাঁ যদিও আমরা সেক্ষেত্রে আমরা তখন এটা গণমাধ্যমের মাধ্যমে আমরা এটা প্রকাশ করার চেষ্টা করি। ধন্যবাদ স্যার। আপনার কাছে আবার আসবো স্যার। আমরা চলে যাব শামসুজ্জামান স্যারের কাছে। স্যারের কাছে আমার জানার ইচ্ছা যে স্যার মাদ্রাসা বোর্ড আর মাদ্রাসা অধিদপ্তর দুটোর ভিতর তো সমন্বয় করে কাজ চলে স্যার। জি 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 চলে। তো স্যার এখানে কিছু বৈষম্য পরিলক্ষিত হয়। সেটা হচ্ছে স্যার স্কুল পর্যায়ে আমরা দেখি, স্কুল পর্যায়ে দেখি প্রথম শ্রেণী থেকে স্যার পঞ্চম শ্রেণী পর্যন্ত স্যার উপবৃত্তির একটা ব্যবস্থা আছে। ইতিমধ্যে একটা ঘোষণাও আসছিল যে মাদ্রাসার ইবতেদায়ী শাখায় উপবৃত্তি দেওয়া হবে, কিন্তু আজও পর্যন্ত সে ধরনের কোনো সুবিধাদি আমাদের স্টুডেন্টরা পায় না, যে কারণে স্যার মাদ্রাসার প্রতি স্টুডেন্ট ভর্তির ব্যাপারে একটা অনীহা সৃষ্টি হচ্ছে স্যার। তো এই ব্যাপারে কি খবর আছে আপনার কাছে স্যার, বলেন। ধন্যবাদ আপনাকে। আসলে
একটা জিনিস দেখবেন যে বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে মাদ্রাসা সেক্টরটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানে প্রচুর কাজ হয়েছে। কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন যে বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে মাদ্রাসার শিক্ষকরা বেতন পেতেন স্কুলের শিক্ষকদের থেকে এক ধাপ নিচে। বর্তমান সরকার কিন্তু এটিকে মানে সমপর্যায়ে এনেছে, কোনো বৈষম্য নেই এখন মাদ্রাসা এবং স্কুলের শিক্ষকদের মধ্যে। তারপরে মাদ্রাসার শিক্ষকদের দীর্ঘদিনের মানে দাবির প্রেক্ষিতে স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সৃষ্টি হয়েছে। আগে যেখানে মাওসির একটা উইংয়ে শুধুমাত্র একজন ডেপুটি ডাইরেক্টর এবং একজন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরের নেতৃত্বে মাদ্রাসা এই বিশাল সেক্টরের কাজ হতো, সেখানে একটি স্বতন্ত্র অধিদপ্তরের সৃষ্টি হয়েছে। তারপরে মাদ্রাসা শিক্ষকদের আরেকটি দীর্ঘদিনের দাবি ছিল যে এই স্বতন্ত্র ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, সেটিও হয়েছে। আপনি যে প্রশ্নটি করেছেন সেটি আমরা জানি, আমরা মানে অবগত আছি যে মাধ্যমিক সেক্টরের যেরকম মানে ছাত্র যোগান দেয় প্রাইমারি স্কুল, মাদ্রাসা সেক্টরেরও ছাত্র যোগানদাতা হচ্ছে ইবতেদায়ী মাদ্রাসা। হ্যাঁ, সেখানে স্বতন্ত্র ইবতেদায়ীও আছে, আবার সংযুক্ত ইবতেদায়ীও আছে। কিন্তু নানাবিধ কারণে আসলে এই ইবতেদায়ী সেক্টরটি দীর্ঘদিন যাবৎ অবহেলিত ছিল। আমরা অধিদপ্তর হওয়ার পর আমরা চেষ্টা করছি এই ইবতেদায়ী শাখাটাকে আরো চাঙ্গা করার জন্য। আপনি জানেন যে 2018 সালে যে জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা হয়েছে, এখানে ইবতেদায়ী প্রধানদেরকে আগে তারা 15 কোটি 16 কোটি বেতন পেতেন, এখন কিন্তু তারা 11 কোটি বেতন পাবেন। আমরা আইন মানে কিছু টেকনিক্যাল সমস্যা আছে, আমরা সেগুলি ওভারকাম করার চেষ্টা করছি। মন্ত্রণালয়ের কাছে আমরা চিঠিও লিখেছি, আশা করছি খুব তাড়াতাড়ি এই সমস্যাটি সমাধান করবে। এখন আসি আপনি যে প্রশ্নটি করেছেন যে ইবতেদায়ী শাখায় দিন দিন ছাত্র সংখ্যা কমে যাচ্ছে অথবা ছাত্র সংখ্যা কম, এর কারণ হিসেবে আপনি চিহ্নিত করেছেন যে প্রাইমারি স্কুলে উপবৃত্তি দেওয়া হয়। আরেকটি বিষয় আছে আপনি বলেননি সেটি, যে প্রাইমারি স্কুলে টিফিনও দেওয়া হয় ছাত্রদের। স্যার আসবো, এই জায়গাটাতে দুটো বিষয়েই আমরা মানে চিহ্নিত করে আমরা আলাদা করে প্রকল্প গ্রহণ করেছি যে ইবতেদায়ী শাখায় উপবৃত্তি প্রকল্প, যেটি এখন আমাদের মন্ত্রণালয় হয়ে যাচাই বাছাই শেষে এটি একনেকে অনুমোদনের অপেক্ষায় আছে। আর আরেকটি হচ্ছে স্কুল ফিডিং, যেটা ওই প্রাইমারির মানে অনুরূপ আমরা ইবতেদায়ী শাখার বাচ্চাদেরকে স্কুলে আমরা এরকম খাবার দেওয়ার ব্যবস্থা রাখার প্রস্তাব করেছি। এটি একটি প্রকল্প হিসেবে নেওয়ার চেষ্টায় আছি। এই দুটি প্রকল্পই একনেকে মানে পরিকল্পনা কমিশনে অনুমোদনের অপেক্ষায় আছে, যাচাই বাছাই করা হচ্ছে। আশা করছি এই দুটো প্রকল্প যদি পাস হয়ে যায় তাহলে এই ইবতেদায়ী শাখাটি স্বয়ংসম্পূর্ণ হবে এবং এখানে ছাত্র ভর্তির হার আশানুরূপভাবে বৃদ্ধি পাবে। স্যার তখন আমাদের এই গ্যাপটি থাকবে না। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে, ঠিক আছে। আরেকটি হচ্ছে যে আচ্ছা আচ্ছা আচ্ছা, বর্তমান শিক্ষা বান্ধব সরকার বেসরকারি শিক্ষকদের দীর্ঘদিনের দাবি ছিল যে তারা সরকারি শিক্ষকদের মতো ইনক্রিমেন্ট, বার্ষিক প্রবৃদ্ধি, যেটা বার্ষিক ইনক্রিমেন্ট, আপনি খেয়াল করে দেখবেন যে মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় বা ঐকান্তিক আগ্রহে এটিও কিন্তু গত 2 বছর যাবৎ বেসরকারি স্কুল কলেজের শিক্ষকরা 5% হারে ইনক্রিমেন্ট পাচ্ছে। আরেকটি দাবি ছিল বৈশাখী ভাতা। হ্যাঁ, সরকারি স্কুল কলেজের শিক্ষকদের মতো বৈশাখী ভাতাও তারা এখন পাচ্ছে 20% হারে। এই সবগুলি বিষয়ে আমি মনে করি যে বর্তমান সরকারের শিক্ষা বান্ধব সরকারের মানে একটি চমৎকার মানে উদ্যোগ। বর্তমান সরকার কাজ করে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, এবং এখানে আমাদের মাননীয় শিক্ষা উপমন্ত্রী মহোদয়ের
হ্যাঁ, আগ্রহ মাদ্রাসা সেক্টরের ক্ষেত্রে, এটিও একটি দারুণ কাজ করছে। তো যেটা মাদ্রাসা সেক্টরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা কাজ করছি, অধিদপ্তর আমরা সারাক্ষণই চেষ্টা করছি, আমরা সবসময় চেষ্টা করি হ্যাঁ একাগ্রতা, সততা, নিষ্ঠার সাথে কাজ করতে, এবং আমাদের প্রত্যেকটি চেষ্টাই থাকে মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের কল্যাণের লক্ষ্যে। কিছু কিছু প্রতিবন্ধকতা আছে, কিছু সমস্যা আছে। আপনি জানেন যে অধিদপ্তর একটি নতুন হয়েছে, এখানে কর্মকর্তার সংখ্যা মানে খুব নগণ্য, আমাদের সহায়ক কোনো কর্মচারী নাই, প্রত্যেক কাজ আমাদের অফিসারদেরকে করতে হয়। এই প্রতিবন্ধকতাগুলি দূর ওভারকাম করে আমরা চেষ্টা করছি মাদ্রাসা শিক্ষক বা মাদ্রাসা শিক্ষার উন্নয়নের লক্ষ্যে কাজ করার জন্য। ইতিমধ্যে আমাদের কিছু প্রকল্প চলমান আছে, তার মধ্যে উল্লেখ করার মতো একটি প্রকল্প হচ্ছে 1800টি নির্বাচিত মাদ্রাসা। আপনি অবাক হয়ে যাবেন যে আগে যেখানে স্কুলে সুন্দর সুন্দর বিল্ডিং হতো, মাদ্রাসায় হতো খুব সংখ্যায় কম। এখন এই প্রকল্পটি চলমান আছে যে 1800টি মাদ্রাসাতে হ্যাঁ মানে চমৎকার ডিজাইনের 4 তলা মানে বিল্ডিং ফার্নিচার সহ এটি কাজ চলমান আছে। এটি হলে দেখবেন যে মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে বা মাদ্রাসা সেক্টরে একটি বৈপ্লবিক পরিবর্তন। তো আপাতত আমি থামছি, পরবর্তীতে আবার আপনার সঙ্গে সংযুক্ত হব। হ্যাঁ, ধন্যবাদ স্যার। তো এই পর্যায়ে আমরা ফয়সাল শামীম স্যারের কাছে যাব। স্যারের কাছ থেকে জানতে চাইবো স্যার, শিক্ষকদের যে বেতন সরকারি চাকরিজীবীদের তুলনায় শিক্ষকদের কিছুটা বেশ খানিকটা বৈষম্য রয়েছে, যেমন বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, এই যে বিষয়গুলো আছে, এ সম্পর্কে আপনারা কি কি পদক্ষেপ নিচ্ছেন বা আপনাদের ইতিপূর্বে কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা স্যার, যদি একটু জানাতেন। ধন্যবাদ। আমি একটু ডিটেল বলতে চাই, সেটা হচ্ছে যে একটা জাতির উন্নয়নের চাবিকাঠি হচ্ছে শিক্ষা। আর এই শিক্ষা যা দেয়, হ্যাঁ, তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তাদেরকে চৌকস হতে হয় সব দিক দিয়ে, হ্যাঁ, মেধা, মননে, কাজে, হ্যাঁ, উদ্দীপনায়, সব দিক দিয়ে। কিন্তু দুঃখজনক যে শুধু যদিও এই গভর্নমেন্ট কিছুটা উন্নয়ন করেছে, কিন্তু দীর্ঘদিন ধরেই শিক্ষা এবং শিক্ষকরা, বিশেষ করে বেসরকারি শিক্ষকরা চরমভাবে অবহেলিত। হ্যাঁ, তাদেরকে খুব সামান্য সুযোগ সুবিধা দেওয়া হয়। যেরকম এবারের সর্বশেষ বাজেটের কথা আমি বলতে চাই যে যে এসডিজি যদি বাস্তবায়ন করতে হয়, হ্যাঁ, যদি সেই পর্যায়ে যেতে হয়, তাহলে আমাদেরকে শিক্ষায় 15 থেকে 20% বরাদ্দ দিতে হবে। কিন্তু এই বাজেটে আমরা দেখলাম কি, সেখানে 11.69% সাধারণ শিক্ষায় বাজেট দেওয়া হয়েছে। হ্যাঁ, আর শিক্ষা এবং প্রযুক্তি সহ দেওয়া হয়েছে 15.10%। হ্যাঁ, শুধু শিক্ষা 11.69, এবং বৃদ্ধির হার হচ্ছে গত বছর থেকে এবছরের বৃদ্ধি হচ্ছে 0.01%। তো এখান থেকেই বোঝা যায় যে আসলে ব্যাপারটা কোথায়। দেখেন, জাতির জনক শেখ মুজিবুর রহমান, তাকে শ্রদ্ধার সাথে আবারও স্মরণ করতে হয় যে উনি শিক্ষকদের জন্য বিরাট একটা কাজ করেছিল। সেই যুদ্ধ বিধ্বস্ত একটা দেশে উনি প্রথমেই এই যে প্রাথমিক শিক্ষাকে উনি জাতীয়করণ করেছিলেন। সেখান থেকেই উনি চেষ্টা করছিলেন যে শিক্ষকদের মর্যাদা এবং শিক্ষকদের আর্থসামাজিক অবস্থা যাতে বৃদ্ধি পায়, এবং এই শিক্ষকদের যারা কারিগর যদি ভালো হয়, তাহলে প্রোডাকশনটাও খুব ভালো হবে। এই জন্য উনি চেষ্টা করেছিল যে প্রাথমিক থেকে শুরু করতে। হয়তো উনি এতদিন থাকলে হয়তো সমস্ত শিক্ষা ব্যবস্থায় জাতীয়করণ হয়ে যেত। হ্যাঁ, দুর্ভাগ্য আমাদের যে ওনাকে আমরা হারিয়েছি। কিন্তু তারপরে এবং আজ পর্যন্ত, হ্যাঁ, অনেক গভর্নমেন্ট, অনেক সরকারি অল্প অল্প করে কিছু করেছে, কিন্তু এটা কাঙ্ক্ষিত না, এবং এইটা যেটা প্রয়োজন তার ধারে কাছেও না। কারণ স্যার প্লিজ স্যার, এই সকল দাবি দেওয়া নিয়ে কি আপনারা কখনো কোনো আন্দোলন বা কোনো মন্ত্রীর সঙ্গে দেখা করা বা এই ধরনের কোনো কর্মসূচি নিয়েছেন কিনা? আচ্ছা, আমি একটু বলতে চাই এই ব্যাপারে। সেটা হচ্ছে যে দেখুন, আমি আগেই বলেছি যে অন্যান্য আসলে এই ধরনের দাবি বা এই ধরনের আন্দোলন করার জন্য শিক্ষক সংগঠনের কোনো অভাব নাই। আমি মনে করি না নতুন একটা কোনো শিক্ষক সংগঠন দরকার আছে। হ্যাঁ, আমাদের কাজটা আমি আগেই বলছি, আমরা গতানুগতিক না, আমরা একটু আলাদা। তবে অন্যান্য শিক্ষক সংগঠনের যে দাবি বা শিক্ষকদের যে দাবি,
সে দাবির সাথে আমরা একমত, এবং সেটা আমরা একমত পোষণ করি। তাদের সঙ্গে সমস্ত শিক্ষক সংগঠনের সাথে আমরা মিলে একটা কোঅর্ডিনেশনের মাধ্যমে, সমন্বয় সাধনের মাধ্যমে কাজ করি। আমরা সরাসরি এই ধরনের কোনো দাবি দেওয়া বা এই ধরনের কাজ নিয়ে আমরা আগাই না, আমরা অন্য সংগঠনের সাথে একমত এবং তাদের সাথে মিশে কাজ করি। আমি আবারও বলতে চাই, আমার সংগঠনের একমাত্র কাজ হচ্ছে শিক্ষকদের যদি তাদের খুব শারীরিক নির্যাতন করা হয়, তাদের চাকরি চলে যায়, তাদেরকে বরখাস্ত করা হয়, শারীরিক মানসিক প্রেসারে রাখা হয়, তাদেরকে যদি নির্যাতন করা হয়, সেক্ষেত্রে তাকে আমরা আইনগত সহায়তা দেই আর এবং তাকে তার ব্যাপারটা আমরা গণমাধ্যমে প্রকাশ করি যাতে তার সমস্যাটা সমাধান হয়। তবে আমরা কিন্তু সমস্ত বাংলাদেশের শিক্ষকদের যে দাবি, যেমন জাতীয়করণের দাবি, বাড়ি ভাড়ার দাবি, অন্যান্য ভাতা দেওয়ার দাবি এবং প্রমোশনের দাবি, শিক্ষকদের কোনো বেসরকারি শিক্ষকদের কোনো প্রমোশন নাই, কোনো পদোন্নতি নাই এক পদে, এবং তার কোনো ট্রান্সফার নাই, একটা জেলখানার মতো সে যেখানে আছে সেখানেই। এইগুলো না থাকার ফলে সে যে শক্তি বা যে মেধা নিয়ে শিক্ষকতায় ঢুকে, তার ক্ষমতা আস্তে 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 খর্ব হয়ে যায়। আমি বহু শিক্ষকদের দেখছি যে ছাত্র জীবনে টকবকে যুবক ছিল, খুবই একটা প্যাশন নিয়ে তার শিক্ষকতা এসেছিল, কিন্তু আস্তে আস্তে এখানে আসার পরে আস্তে 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 সে কেমন যেন একটা দুর্বল, একটা অসহায়, একটা গো বেচারা প্রাণীতে পরিণত হয়ে গেল। সে কথা বলতে পারে না, নির্যাতন, সে প্রতিবাদ করতে পারে না, সে একটা রুটিন মতো কাজ করে কোন রকম, যে যেভাবে বলে সেভাবে করে দেয়। সে ম্যানেজিং কমিটি যেভাবে চায়, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার প্রিন্সিপাল যেভাবে চায় সেভাবে করে দেয়। কোনো নিজের কোনো ইনোভেটিভ কিছু করে না, করতে চায়ও না, কারণ তার কোনো প্রণোদনা নাই। তাকে স্টিমুলেট করার জন্য সেই রকম কোনো যে আমাদের স্যার বলেছেন যে সরকার চেষ্টা করছে এবং এই সরকার অনেক কাজ করছে, আমি এই সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আসলে এই শেখ হাসিনা কে? সে বঙ্গবন্ধুর মেয়ে। আমাদের তার কাছে আকাঙ্ক্ষা অনেক বেশি। তার কাছে এই অল্প আকাঙ্ক্ষা আমরা সন্তুষ্ট না। সে ইচ্ছা করলে এগুলো তার কাছে সে অনেক বড় বড় কাজ করছে। যে পদ্মা ব্রিজ হচ্ছিল না, সেটা সে করে দেখিয়ে দিয়েছে। শুধু এইটা শিক্ষকদের এই জাতীয়করণ এটা করা এবং যে বৈষম্যগুলো আছে, এখনো কিছু কিছু বৈষম্য আছে, এবং সেগুলো দূর করা, এবং তার পক্ষে সে যদি চায় এটা ইজি। আমি জানি না তাকে তার পাশে যারা আছে তারা কতটুকু তাকে এই ব্যাপারে পরামর্শ দেয় বা কতটুকু তারা কাজ করে, সেটাও বিভিন্ন। তবে আমি কারো সদস্যের ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। আমি মনে করি ইনশাআল্লাহ শিক্ষা জাতীয়করণ হবে, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে তো বলেই দিয়েছে যে ধাপে ধাপে ক্রমান্বয়ে শিক্ষা জাতীয়করণ হবে এবং শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হবে। কিন্তু এক্ষেত্রে আমার একটা সাজেশন, ছোট মানুষ একটা সাজেশন আছে, সেটা হচ্ছে আসলে যদি আপনি একটা একটা করে ধরেন তাহলে দেখা যায় অনেক সময় এটা বলতেই হচ্ছে যে দুর্নীতি হয়, বাছাইটা ঠিক মতন হয় না, এবং দেখা যায় পরবর্তীতে এই শিক্ষক কর্মচারীদের যে ফাইল নিয়ে মন্ত্রণালয়ে দৌড়দৌড়ি করতে হয়, এবং সেখানে তার অনেক পয়সা পাতি খরচ করতে হয়, এবং কারো হয় না, কোনো প্রতিষ্ঠান এবং স্বজনপ্রীতি, নেপোটিজম, এগুলো কাজ করে। কার প্রতিষ্ঠান, কোন এমপির প্রতিষ্ঠান, তার সঙ্গে কি যোগাযোগ, এগুলো অনেক সময় এসে যায়। এই জন্য স্যার একটা মিনিট, এটা পরে কেটে যাবে। এটা হচ্ছে যে এই জন্য সমস্ত শিক্ষা ব্যবস্থাকে একটা ঘোষণা দিয়ে, বিশেষ করে মাধ্যমিক শিক্ষাকে ঘোষণা দিয়ে যদি জাতীয়করণ করা হয়, তাদের সুবিধা কি জানেন? সে এই মুহূর্তে হয়তো সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারিকরণ করা দরকার নাই, আস্তে আস্তে সে এটাকে যাচাই বাছাই করলো, আস্তে আস্তে সময় নিয়ে করলো। এখনো যেগুলো ঘোষণা করা হয় সঙ্গে সঙ্গে কিন্তু হয় না, আস্তে আস্তে হয়। তো এগুলো আস্তে আস্তে করলো, কিন্তু তখন একটা যে এই যে প্র্যাকটিস, খারাপ প্র্যাকটিস যেটা আছে, দৌড়ঝাঁপ করা, সেইটা বন্ধ হয়ে যাবে এবং শিক্ষকদের একটা তৃপ্তি এসে যাবে, তারা মন দিয়ে কাজ করতে পারবে। আমি মনে করি এই জাতীয়করণ হইলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়, এবং এই যে মিলেনিয়াম স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট গোল যদি সরকার বাস্তবায়ন করতে চায়, তাহলে এই বৈষম্য নিরসন করতেই হবে, এবং জাতীয়করণ করা ছাড়া সরকার কোনোভাবেই এই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে না। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমরা শামসুজ্জামান স্যারের কাছে যাব। স্যারের কাছে আমি জানতে চাইবো, স্যার, করোনার প্রভাবে সারা দেশের সকল শিক্ষা ব্যবস্থা সহ প্রায় সকল কার্যক্রম স্থবির হয়ে পড়েছে স্যার। তো এই মুহূর্তে স্যার মাদ্রাসা বোর্ড থেকে বা স্কুল বোর্ড থেকে নির্দেশনা ছিল যে বিশেষ করে ম্যানেজিং কমিটির ব্যাপারে আমি একটু বলবো। ম্যানেজিং কমিটি যে অবস্থায় আছে ওই অবস্থায় স্থগিত থাকবে। ইতিপূর্বে দেখা গেছে স্যার, স্কুল বোর্ড তারা ঘোষণা দিয়েছে যে যেসব প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হয়েছে তাদেরকে অ্যাডহক করার একটা নির্দেশনা দেওয়া হয়েছে।
বাট মাদ্রাসা শিক্ষা বোর্ড বা মাদ্রাসা অধিদপ্তর এ ব্যাপারে এখনো কোনো নির্দেশনা দেয়নি। তো এ ব্যাপারে স্যার কোনো নিউজ আপনার কাছে আছে কিনা স্যার? জি, ধন্যবাদ। আসলে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি গঠনের সাথে মাদ্রাসা অধিদপ্তর কোনোভাবে সম্পৃক্ত না। এই কাজটি পুরোপুরি মাদ্রাসা বোর্ড এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের এখতিয়ার। তো এ বিষয়ে আমার বক্তব্য না রাখাই ভালো। আচ্ছা স্যার, আর যেটি ওকে বললেন স্যার। জি করোনা পরিস্থিতি, এটি আসলে এটি বৈশ্বিক একটি মহামারী। এটি শুধুমাত্র বাংলাদেশ না, তামাম বিশ্ব লন্ডভন্ড হয়ে যাচ্ছে এই মহামারীর আক্রান্ত হওয়ার কারণে। আজকে যে মুহূর্তে আমরা কথা বলছি, আজকেও দেখবেন যে সিলেট সিটি কর্পোরেশনের অত্যন্ত জনপ্রিয় সাবেক মেয়র জনাব বদরুদ্দিন আহমেদ কামরান, তিনি করোনায় আক্রান্ত হয়ে গত রাত মানে আজকেই মৃত্যুবরণ করেছেন। আমরা গতকাল হারিয়েছি আমাদের অত্যন্ত বিচক্ষণ ধর্ম প্রতিমন্ত্রী, তার আগে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং জাতির পিতার অত্যন্ত মানে রাজনৈতিক সহকর্মী ক্যাপ্টেন মনসুর আলীর সুযোগ্য সন্তান জনাব মোহাম্মদ নাসিম সাহেবকে আমরা সকলের আত্মা বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। এই করোনা পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনা এবং আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী তথা শিক্ষা মন্ত্রণালয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে, বিশেষ করে মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশনায় বর্তমানে আমরা অনলাইন ক্লাস অ্যাক্টিভিটিস চালিয়ে যাচ্ছি, যেটি প্রথমে শুরু করেছিল মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর, পরবর্তীতে আমাদের মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং আমাদের মহাপরিচালক মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমরা মাদ্রাসার ক্ষেত্রেও এই অনলাইন ক্লাস অ্যাক্টিভিটিসটা চালু করেছি এবং সংসদ বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সেই ক্লাসগুলি এখন পরিচালিত হচ্ছে। আপনার অবগতির জন্য জানাচ্ছি, আপনার মাধ্যমে সকল মাদ্রাসা শিক্ষকদের অবগতির জন্য জানাচ্ছি যে ইতিমধ্যে প্রায় 240টি ক্লাস এটওয়ে সহযোগিতায়, এবং আরেকটি বিষয় বলে নেওয়া ভালো যে এই যে আমার ঘরে আমার মাদ্রাসা, এই কর্মসূচিটি বাস্তবায়ন করছি সরাসরি ইউনিসেফ এর তত্ত্বাবধানে বা ইউনিসেফ এর আর্থিক সহযোগিতা। এখানে আর্থিক বিষয়টি কোনোভাবে মাদ্রাসা অধিদপ্তরের বা সরকারের সাথে সম্পৃক্ত নয়, এটি ইউনিসেফ অর্থায়ন করছে এটওয়ে সহযোগিতায়। ইতিমধ্যে 240টি ক্লাস রেকর্ডিং হয়েছে এবং সম্প্রচার হয়েছে 90টি ক্লাসের মতো, বাকিগুলি পর্যায়ক্রমে সম্পৃক্ত হবে। বর্তমানে বাজেট অধিবেশন হওয়ার কারণে রেগুলার আমরা সম্প্রচারে যেতে পারছি না, বাজেট অধিবেশনের শেষে আবার হয়তো যাবে। প্রতিদিন 3টি করে ক্লাস হচ্ছে এবং এই জায়গাটাতে কিন্তু আমি বলবো যে করোনা পরিস্থিতি বা করোনা আমাদেরকে যেমনিভাবে আমাদের অনেক মায়ের কোলকে খালি করছেন, তেমনিভাবে করোনা আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়েছেন। হ্যাঁ, করোনার কারণে আমাদের শিক্ষকরা অনলাইন ক্লাস, আমি বলবো যে এইটি কিন্তু আমাদের কাছে একটি নতুন ধারণা ছিল। হ্যাঁ, আগে কেউ কেউ হয়তো ব্যক্তিগতভাবে করতেন, কোনো প্রতিষ্ঠান হয়তো করতেন, কিন্তু এখন ব্যাপকভাবে সারা দেশে, এবং আমার মাদ্রাসার শিক্ষকরাও কিন্তু এক্ষেত্রে পিছিয়ে নেই, তারাও চমৎকারভাবে মানে ক্লাসে অংশ নিচ্ছেন। সংসদ বাংলাদেশ টেলিভিশনের সম্প্রচার ছাড়াও আমি দেখি যে সারা দেশে আরেকটা প্ল্যাটফর্ম আছে যে বাংলাদেশ অনলাইন মাদ্রাসা, এখানে আমি দেখি যে মাদ্রাসা শিক্ষকগণ নিয়মিত ক্লাস নিচ্ছেন এবং সেগুলি ইউটিউবের মাধ্যমে আমি মাঝে মাঝে প্রত্যক্ষ করি, চমৎকারভাবে ক্লাস নিচ্ছেন। এবং এখানে কিন্তু একটা জিনিস দেখবেন যে শিক্ষকগণ যখন সরাসরি ক্লাসে ছাত্রদের সামনে উপস্থিত হন, তখন কিন্তু তিনি পূর্ব প্রস্তুতি বা অতটা তার মধ্যে মূল্যায়নের বিষয়টা থাকে না, কিন্তু তিনি যখন অনলাইন ক্লাসে যান বা এই সংসদ টিভির ক্লাসে যান, তিনি কিন্তু শতভাগ প্রস্তুতি নিয়ে এবং নিজেকে সেইভাবে রেডি করে ক্লাস নিচ্ছেন। এখানে কিন্তু তার ক্লাসটা যেমনি ভাবে অভিভাবকরা দেখছেন, ছাত্ররা দেখছেন, তার সহকর্মীরা দেখছেন, পুরো জাতি দেখছেন। সুতরাং আমি বলবো যে এই করোনার কারণে কিন্তু আমরা এই জায়গাটাতে মানে কি বলবো ডিজিটাল করে ফেলেছি নিজেকে, এটা আমাদের একটি চমৎকার লার্নিং। আস্তে আস্তে
এটি আরো সমৃদ্ধ হবে আশা করছি। তো আমি আপনার প্রথম প্রশ্নে যদি ফিরে যাই, মাদ্রাসা বোর্ডের বিষয়, যদিও হ্যাঁ, জি স্যার। এই করোনা পরিস্থিতি লকডাউন শুরু হওয়ার পরে আমার জানা মতে মাদ্রাসা বোর্ড থেকে একটি সার্কুলার হয়েছে যে যাতে করে শিক্ষকদের বেতন প্রাপ্তিতে কোনো সমস্যা না হয়। হ্যাঁ, আর আপনি জানেন যে এমপিও নীতিমালা এবং জনবল কাঠামো 2018-তেই সুস্পষ্টভাবে বলা আছে কমিটি না থাকলে কোন প্রক্রিয়ায় মাদ্রাসার শিক্ষকরা বেতন যাতে কোনোভাবেই না হয়, বেতন যেন রেগুলার পায়। কমিটি না থাকলে সেক্ষেত্রে উপজেলা সদরের ক্ষেত্রে ইউনু এবং জেলার ক্ষেত্রে, জেলা সদরের ক্ষেত্রে অতিরিক্ত জেলা প্রশাসকের স্বাক্ষরে বেতন রেগুলার ভাবে পাবেন। আর আপনার বিষয়টি নিশ্চয়ই মাদ্রাসা বোর্ডের নজরে আসবে, হয়তো তারা নিশ্চয়ই বিষয় নির্দেশনা দিবে। আচ্ছা স্যার, ধন্যবাদ। জি স্যার। তো স্যার এই ক্লাসের ব্যাপারে স্কুলের ক্লাসের থেকে মাদ্রাসার অনলাইন ক্লাসগুলো যদিও একটু পিছিয়ে, তারপর সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে ইতিমধ্যে অনলাইন মাদ্রাসা বা আমার ঘরে আমার মাদ্রাসা দিয়ে ক্লাস শ্রেণী কার্যক্রম অলরেডি শুরু হয়েছে। তো এক্ষেত্রে স্যার এর আরো বিস্তার আরো যাতে বিস্তৃতি পায় সারা দেশে, তো স্যার আপনার মাধ্যমে আমরা একটু সরকারের কাছ থেকে এটা পৌঁছায় দেবো এই খবর যে অধিকাংশ আঞ্চলিক যেসব এলাকা আছে স্যার, মনে করেন আঞ্চলিক এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে বা বিভিন্ন এলাকায় যেমন নেটওয়ার্কের সমস্যা বা অনলাইন কার্যক্রম চালানোর জন্য যে ওয়াইফাই ব্যবস্থা, এই ধরনের ব্যবস্থা নাই। তো এই ব্যাপারে সরকারের যদি কোনো নতুন পদক্ষেপ নেওয়া থাকে আপনার মাধ্যমে, এগুলো আমরা সরকারের কাছে পৌঁছাতে চাই। তো আপনার কাছে স্যার আর একটু জানতে চাইবো স্যার, এই যে নিয়োগ সংক্রান্ত যে বিষয়গুলো স্যার 2018 জনবল কাঠামোয় আছে আমরা জানি স্যার, ইতিমধ্যে স্যার চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের যে বিষয়টি ছিল সেটি চলে গেছে। আবার জুলাই থেকে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর প্লাস মাদ্রাসার ক্ষেত্রে সহকারী লাইব্রেরিয়ান দাখিল মাদ্রাসায় কোনো মাদ্রাসা এখন পর্যন্ত নেওয়া হয়নি। তো এগুলো 2018 এমপিও নীতিমালায় আছে। তো স্যার জুলাইতে কি স্যার এই নিয়োগ প্রক্রিয়াগুলো সম্পাদন করা যাবে কিনা স্যার? ধন্যবাদ আপনাকে। আসলে নিয়োগ প্রক্রিয়াটা একটা চলমান প্রক্রিয়া।